এশিয়ার ভূরাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটছে, যা বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান পরাশক্তি হয়ে ওঠার জ্বলন্ত প্রমাণ। সম্প্রতি দিল্লির ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ হাউসে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আর সেই একক সফর থেকেই ভারতের মাটিতে এসেছে $12.5 বিলিয়ন, অর্থাৎ $1250 কোটি বিশাল মেগা ডিলস। আন্তর্জাতিক মিডিয়া এটাকে কেবল একটা সাধারণ ফরেন ইনভেস্টমেন্ট কিংবা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও আসল ঘটনা তার চেয়েও অনেক গভীরে। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি নির্ভর এবং ধনী দেশ জাপান আজ নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এবং নিজের সবচেয়ে বড় টেকনোলজি ও ডিপটেক সিক্রেট ভারতের হাতে তুলে দিচ্ছে। আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো কাল্পনিক গল্প নয়, আন্তর্জাতিক রাজনীতির নিটোল ও বাস্তব সত্য বিশ্লেষণ করব। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা জানব কেন আন্তর্জাতিক টেকনোলজি এবং প্রতিরক্ষা খাতে জাপান নিজের সবচেয়ে বড় অংশীদার হিসেবে ভারতকে বেছে নিতে বাধ্য হয়েছে, আর কিভাবে ভারত সরকারের শক্তিশালী বৈদেশিক নীতি আজ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। এখন নজর দেওয়া যাক আজকের মূল সংবাদের দিকে। নয়াদিল্লি থেকে প্রকাশিত সর্বশেষ ভূরাজনৈতিক প্রতিবেদন অনুযায়ী ভারত ও জাপানের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা মৌজ অনুযায়ী ভারতের গুজরাটের ধোলেরাতে তৈরি হতে চলেছে দেশের প্রথম কমার্শিয়াল সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট, যেখানে জাপানের বিখ্যাত টেক জায়ান্ট টোকিও ইলেকট্রিক এবং রেনেসাস ইলেকট্রনিক্স হাত মিলিয়ে কাজ করছে টাটা ইলেকট্রনিক্স এবং সিজি পাওয়ারের সঙ্গে। শুধু সেমিকন্ডাক্টর নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিগত 80 বছরে জাপান যা কখনো করেনি, আজ ভারত সরকারের উপর আস্থা রেখে ঠিক সেটাই করে দেখিয়েছে। জাপানের নিজস্ব প্রতিরক্ষা নীতি ভেঙে প্রথমবারের মতো তারা তাদের সবচেয়ে সিক্রেট মিলিটারি প্রযুক্তি ভারতের হাতে তুলে দিচ্ছে। ভারতীয় নৌবাহিনীর জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেইলের সঙ্গে যৌথভাবে তৈরি হতে চলেছে ইউনিকর্ন নামের একটি অত্যাধুনিক ইন্টিগ্রেটেড নেভাল স্টেলথ অ্যান্টেনা সিস্টেম। আর এর পাশাপাশি ভারত ও জাপানের যৌথ বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে আগামী 10 বছরের জন্য 1 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় $68 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এই চুক্তি ভারতের প্রযুক্তি খাত এবং উৎপাদন শিল্পকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ। খবরটা তো আপনারা শুনলেন, কিন্তু একটু গভীর থেকে চিন্তা করলে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। যে জাপান বিগত 80 বছর ধরে তাদের মিলিটারি টেকনোলজি এবং সিক্রেট ডিফেন্স কোড পৃথিবীর কোনো দেশের সঙ্গে শেয়ার করেনি, সেই জাপান কেন আজ ভারতের মাটিতে তাদের সবচেয়ে আধুনিক নেভাল স্টেলথ সিস্টেম তৈরি করতে ইচ্ছা প্রকাশ করলো? সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে রাসায়নিক কাঁচামালের প্রায় 70 থেকে 90% বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে জাপান। এই বিশাল গ্লোবাল মনোপলি বা একচ্ছত্র আধিপত্য থাকা সত্ত্বেও কেন তারা ভারতের গুজরাট ও আসামে তাদের প্রধান ম্যানুফ্যাকচারিং ও টেস্টিং হাব গড়ে তুলছে? বুলেট ট্রেন প্রজেক্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, সব ক্ষেত্রেই কেন জাপান অবিশ্বাস্য কম সুদে ভারতকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ফান্ডিং যোগাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর কেবল কোনো চুক্তির কাগজে লুকিয়ে নেই। এর উত্তর লুকিয়ে রয়েছে ভারত ও জাপানের বহুল পরিচিত ঐতিহাসিক বিশ্বাস ও ভারতের বর্তমান দূরদর্শী কূটনৈতিক নেতৃত্বের উপর। আসুন এবার আমরা এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। ভারত ও জাপানের এই গভীর কূটনৈতিক বন্ধন কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে 7 দশকের এক শিলাকঠিন পারস্পরিক বিশ্বাস। এই ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1952 সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরবর্তী সময়ে। বিশ্বযুদ্ধের সময় 1952 সালে সান ফ্রান্সিসকোতে একটি শান্তি চুক্তি বা পিস ট্রিটি ড্রাফট করা হয়েছিল, যেখানে বিজয়ী দেশগুলো জাপানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম কঠোর বাধানিষেধ চাপিয়ে দিতে চেয়েছিল। সারা বিশ্ব যখন যুদ্ধ পরবর্তী ক্ষতিপূরণের নামে জাপানকে চেপে ধরেছিল, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই ক্ষতিকর চুক্তিতে স্বাক্ষর করতে স্পষ্ট অস্বীকার করেন। ভারতের দৃষ্টিভঙ্গি ছিল একেবারে পরিষ্কার: একটি স্বাধীন দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার থাকা উচিত। ভারত সেদিন কেবল সান ফ্রান্সিসকো চুক্তি বয়কটই করেনি, বরং 1952 সালে জাপানের সঙ্গে একটি সম্পূর্ণ স্বাধীন ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। আর বিশ্বমঞ্চকে অবাক করে দিয়ে ভারতের তরফ থেকে জাপানের ওপর চাপানো যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ বা ওয়ার রিপ্রেশন সম্পূর্ণ মুকুব করে দেওয়া হয়। ভারত সেদিন জাপানের মর্যাদা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।
ঠিক ৩৯ বছর পর ১৯৯১ সালে ইতিহাস আবার এক নতুন মোড় নেয়। ভারতের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এবং মাত্র $1.1 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অবশিষ্ট ছিল। বিশ্বমানের অর্থনৈতিক সংকটে ভারত যখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন বিশ্বমঞ্চে জাপান সরকার সবার আগে এগিয়ে আসে। জাপান ভারতের পাশে দাঁড়িয়ে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি লোন অনুমোদন করে ভারতকে এক বড় অর্থনৈতিক বিপর্যয় থেকে সেদিন রক্ষা করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেও বিভিন্ন সময় জাপানের এই সহযোগিতার কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সুতরাং ভারত ও জাপানের এই সম্পর্ক কোনো সাময়িক সুবিধাবাদী রাজনীতি বা ডিপ্লোম্যাটিক চ্যারিটি নয়, এটি বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোর এক অভূতপূর্ব ঐতিহাসিক রেকর্ড। আর এই ঐতিহাসিক বিশ্বাসের উপর ভরসা করেই আজ গড়ে উঠছে একবিংশ শতাব্দীর নতুন অর্থনৈতিক ও টেকনোলজিক্যাল অ্যালকেমি। ভারতের বিশাল বাজার এবং ভারতের মেধা কিভাবে জাপানি কোম্পানিগুলোর ভাগ্য বদলে দিয়েছে তার সবচেয়ে বড় বাস্তব উদাহরণ হলো মারুতি সুজুকি। ১৯৮০-র দশকে যখন ভারতীয় সরকার কার ম্যানুফ্যাকচারিং খাতে নতুন বিপ্লব আনতে চেয়েছিল, তখন জাপানের একটি তুলনামূলক ছোট অটোমেকার কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশন ভারতের সঙ্গে যুক্ত হয়। ১৯৮৩ সালে মারুতি 800 লঞ্চ করার পর তা ভারতের মধ্যবিত্ত সমাজের জীবনযাত্রা বদলে দেয়। আর আজ তার ফলাফল কী? আজ সুজুকির গ্লোবাল প্রোডাকশনের প্রায় ৬০% বিশ্বখ্যাত গাড়ি একা ভারতের মাটিতে তৈরি হয়। ভারতের স্ট্র্যাটেজিক সাপোর্ট পেয়ে যে কোম্পানিটি বিশ্ববাজারে ডানা মেলেছিল, আজ মার্কেট ভ্যালু বা বাজার মূল্যের বিচারে সেটি তার জাপানি প্যারেন্ট কোম্পানির চেয়েও প্রায় দ্বিগুণ বড় হয়ে উঠেছে। এখন এই একই সফল ফর্মুলা ভারত সরকার পুরো দেশের প্রযুক্তি খাতের ওপর প্রয়োগ করছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের কথাই ধরা যাক। এই মেগা প্রজেক্টের ৮১% অর্থায়ন করছে জাপানের সংস্থা জাইকা। তারা ভারতকে এই ঋণ দিচ্ছে মাত্র 0.21% সুদে, আর তা ফেরত দেওয়ার সময়সীমা 50 বছর, যেখানে প্রথম 15 বছর ভারতকে কোনো আসল অর্থ পরিশোধই করতে হবে না। সাধারণ বিশ্ববাজারে এই বিপুল পরিমাণ লোন নিতে গেলে যে সুদের হার মেটাতে হয়, ভারত সরকার সেখানে দেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এর মাধ্যমে একদিকে ভারতের অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো উন্নত হচ্ছে, অন্যদিকে ভারতের বিশাল নির্মাণ ক্ষেত্রে জাপানি টেকনোলজির সরাসরি প্রয়োগ ঘটছে। জাপানি কোম্পানিগুলোর কাজকে আরও সহজ করতে ভারত সরকার ইতিমধ্যেই এক দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। রাজস্থানের নিমরানাতে 1100 একর জমি জুড়ে গড়ে তোলা হয়েছে বিশেষ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, যেখানে টয়োটা, ডাইকিন এবং হিতাচির মতো বিশ্বস্থানীয় কোম্পানিগুলো কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই ভারতের মেধা ও সম্পদ ব্যবহার করে নিজেদের ম্যানুফ্যাকচারিং চালাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক এসেছে সেমিকন্ডাক্টর এবং ডিফেন্স সেক্টরে। সেমিকন্ডাক্টর চিপস তৈরি করার জন্য প্রয়োজনীয় ফটোরেজিস্ট এবং অন্যান্য আলট্রাপিওর কেমিক্যাল সাপ্লাই চেনে জাপানের একক আধিপত্য রয়েছে। আজ ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং ডিজাইন ইন ইন্ডিয়া দূরদর্শিতার কারণে টোকিও ইলেকট্রন এবং রেনেসস ইলেকট্রিক্সের মতো বিশ্ব টেক জায়ান্টরা ভারতের ধোলেরাতে ফেব্রিকেশন প্ল্যান্ট এবং ওস্যাট ফ্যাসিলিটি তৈরি করেছে। এর পাশাপাশি আসামের টাটা ইলেকট্রনিক্সের সুবিশাল সেমিকন্ডাক্টর প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে জাইকার বিশেষ কারিগরি ট্রেনিং প্রোগ্রাম। এর ফলে ভারতের হাজার হাজার তরুণ ইঞ্জিনিয়ার, যারা এতদিন কেবল সফটওয়্যার এবং আইটি সার্ভিস ব্যাক অফিসে সীমাবদ্ধ ছিল, তারা এখন সরাসরি বিশ্বমানের হার্ডওয়্যার ডিজাইন এবং সেমিকন্ডাক্টর ফেব্রিকেশনের গ্লোবাল সাপ্লাই চেনের নেতৃত্ব দেবে। আর এই ডিফেন্স ক্ষেত্রে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে যৌথভাবে ইউনিকর্ন নেভাল অ্যান্টেনা তৈরির চুক্তি প্রমাণ করে যে ভারত আজ বিশ্বের বুকে কেবল একটি বড় বাজার নয়, বরং একটি বিশ্বস্ত প্রতিরক্ষা ও প্রযুক্তি কেন্দ্র। প্রশ্ন উঠতে পারে, জাপান তার অত্যন্ত গোপন প্রযুক্তি এবং বিলিয়ন বিলিয়ন ডলার ভারতের হাতে তুলে দিতে এত আগ্রহী কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণটি হলো ভারতের অতুলনীয় জনসংখ্যাতাত্ত্বিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। জাপান আজ বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত সমৃদ্ধ এবং প্রযুক্তিতে শীর্ষে থাকলেও তারা একটি গভীর সামাজিক বাস্তবতার মুখোমুখি। বর্তমানে জাপানের গড় বয়স বা মিডিয়াম এজ 50 বছর পার করে ফেলেছে। অন্যদিকে ভারতের গড় বয়স মাত্র 29 বছর। অর্থাৎ ভারত আজ বিশ্বের সবচেয়ে তরুণ ও কর্মক্ষম শক্তির দেশ। জাপানের কাছে বিপুল পরিমাণ মূলধন এবং বিশ্বমানের টেকনোলজি থাকলেও সেই প্রযুক্তি চালনা করার মতো কিংবা তাদের কারখানাগুলো সচল রাখার মতো তরুণ কর্মী বাহিনীর চরম অভাব সেখানে দেখা দিয়েছে। আর এখানেই ভারতের তরুণ মেধা এবং মানব সম্পদ বিশ্বমঞ্চে একমাত্র মূল স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।
সম্প্রতি ভারত ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হিউম্যান রিসোর্স এক্সচেঞ্জ পার্টনারশিপের আওতায় আগামী 5 বছরে কয়েক লক্ষ দক্ষ ভারতীয় পেশাদার জাপানের হাইটেক শিল্প, ইঞ্জিনিয়ার, আইটি এবং কেয়ার গিভিং সেক্টরে নেতৃত্ব দিতে চলেছে। ভারতের মণিপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই জাপানি ভাষা এবং উন্নত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে। ভারতের তরুণ সমাজ আজ সেখানে সম্মানজনকভাবে কাজ ও উচ্চ বেতন পাচ্ছে। আর অন্যদিকে জাপান তাদের প্রযুক্তি ও শিল্পকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে ভারতের তরুণ শক্তির উপর ভরসা করছে। ভারতের মেধা ও জনসংখ্যা আজ বিশ্বমঞ্চে সবচেয়ে বড় কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। এই পুরো ঘটনার প্রবাহ থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, বর্তমানে ভারতের পররাষ্ট্রনীতি ও জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি অত্যন্ত বিশ্বস্ত ও আন্তর্জাতিক মানের। পূর্বে ভারত কেবল বিভিন্ন চুক্তি ও প্রযুক্তি আমদানির উপর নির্ভর করত, কিন্তু বর্তমান ভারত সরকারের গতিশীল নেতৃত্বে ভারত আজ বিশ্ব অর্থনীতির ড্রাইভিং সিটে এসে বসেছে। একদিকে চীন যখন আগ্রাসী নীতি এবং ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদ পেতে প্রতিবেশীদের শোষণের পথ বেছে নিয়েছে, অন্যদিকে ভারত বসুধৈব কুটুম্বকম এবং পারস্পরিক উন্নয়নের নীতি নিয়ে বিশ্বমঞ্চে এক নির্ভরযোগ্য শক্তির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাপানের মতো প্রযুক্তিগত পরাশক্তি আজ খুব ভালো করেই জানে যে চীনে বিনিয়োগ করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তারা তাদের গ্লোবাল সাপ্লাই চেনকে নিরাপদ রাখতে চীনের বিকল্প হিসেবে একমাত্র গণতান্ত্রিক, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে উদীয়মান ভারতকে বেছে নিচ্ছে। ভারতের শক্ত পররাষ্ট্রনীতি, সুরক্ষিত অভ্যন্তরীণ আইন ব্যবস্থা এবং বিশাল অভ্যন্তরীণ বাজারের কারণেই আজ জাপান তাদের সবচেয়ে সিক্রেট টেকনোলজি ভারতের মাটিতে নিয়ে আসতে দ্বিধা করছে না। এই মেগা ডিলগুলো কেবল দুটি দেশের বাণিজ্য নয়, এটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত ও জাপানের যৌথ নেতৃত্বের এক নতুন নিরাপত্তা বলয় গড়ে তোলার বার্তা দেয়। পরিশেষে এটাই বলতে হয়, ভারত ও জাপানের এই রূপান্তরকামী অংশীদারিত্ব কোনো কৃত্রিম রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি দুটি ঐতিহাসিক দেশের পারস্পরিক সম্মান ও দূরদর্শী প্রয়োজনীয়তার নিটল বহিঃপ্রকাশ। জাপানের কাছে রয়েছে আধুনিক প্রযুক্তি ও ক্যাপিটাল, আর ভারতের কাছে রয়েছে বিশ্বজয়ী মেধা, তরুণ শক্তি এবং শক্তিশালী নেতৃত্ব। ভারতের এই বিশ্বমঞ্চে উত্থান প্রমাণ করে যে আগামী দিনের গ্লোবাল ইকোনমি ও হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ের আসল কেন্দ্রবিন্দু হতে চলেছে আমাদের প্রিয় ভারত। ভারতের এই ক্রমবর্ধমান ভূরাজনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক নীতি সম্পর্কে আপনার মতামত কী? জাপান ও ভারতের এই যৌথ প্রযুক্তিগত বিপ্লব কি ভারতকে আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে 1 নম্বর পরাশক্তি করে তুলবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। যদি আজকের এই গভীর রাজনৈতিক বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।